আচ্ছা, একবার ভেবে দেখুন, আপনার ব্যাংকে টাকা নেই, কিন্তু গোয়াল ভরা গরু আছে, আর সেই গরুর জোরেই আপনি ঘরে তুলছেন একের পর এক স্ত্রী। ভাবুন তো, এমন এক গ্রামের কথা যেখানে ছোট্ট শিশুদের হাতে চকলেটের বদলে তুলে দেওয়া হয় জীবন্ত ইঁদুর। দক্ষিণ সুদানের গহীন অরণ্যে বাস করে দুর্ধর্ষ যোদ্ধা তপসা উপজাতি, যাদের কাছে সৌন্দর্য মানেই শরীর চিরে গভীর ক্ষত তৈরি করা। এখানে বিয়ে মানেই অ্যালকোহলের স্রোত আর অস্ত্রের ঝনঝনানি। এক ফোঁটা পানির জন্য যেখানে রক্ত ঝরে, সেখানে মানুষ বাঁচে কিভাবে? আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন, বন্দুক আর বর্ষায় সজ্জিত এই মানুষগুলোর অদ্ভুত জীবনযাত্রা দেখলে আপনি শিউরে উঠবেন। চলুন আজ সাহস করে প্রবেশ করি তাদের সেই অজানা এক ভয়ঙ্কর সুন্দর রাজ্যে। টোপোসা সমাজে একজন পুরুষের ক্ষমতা তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাপা হয় না, মাপা হয় তার কতগুলো স্ত্রী আছে তা দিয়ে। যার যত বেশি বউ, সে তত বড় হিরো বা সমাজপতি। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও দক্ষিণ সুদানের টোপোসা উপজাতিতে এটাই বাস্তবতা। এখানে প্রেম বা ভালোবাসা দিয়ে বিয়ে হয় না, বিয়ে হয় গরুর সংখ্যার উপর ভিত্তি করে। এখানে কনে পেতে হলে আপনাকে গুনতে হবে চড়া দাম। একটি মেয়ের জন্য বরপক্ষকে দিতে হতে পারে 50 থেকে 100টি পর্যন্ত গরু। যার গোয়ালে গরু নেই, তার কপালে বউও নেই। আমাদের দেশে সতীন মানেই যেখানে কুরুক্ষেত্র, সেখানে টোপোসা নারীদের চিন্তাধারা একদম উল্টো। বিশ্বাস করবেন কিনা জানি না, এখানকার নারীরা নিজেরাই চায় তাদের স্বামীর আরও একটা বিয়ে হোক। অবাক হচ্ছেন? আসলে এখানকার জীবনযাত্রা এতটাই কঠিন যে একজন নারীর পক্ষে একা সংসার, পশুপালন আর কৃষিকাজ সামলানো সম্ভব হয় না। তাই তারা মনে করে সতীন আসা মানেই কাজের একজন সঙ্গী আসা। এখানে সতীন মানে শত্রু নয়, বরং হেল্পিং হ্যান্ড। এই গ্রামে এমন অনেক পুরুষ আছে যাদের 10 থেকে 12 জন স্ত্রী এবং 50টিরও বেশি সন্তান রয়েছে। তারা মনে করে বেশি স্ত্রী মানে বেশি সন্তান, আর বেশি সন্তান মানেই তাদের বংশের প্রদীপ এবং যুদ্ধের ময়দানে বেশি সৈন্য। অর্থাৎ বহুবিবাহ এখানে কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার এক অদ্ভুত কৌশল। আধুনিক পৃথিবী যেখানে এক বিয়ে টিকিয়ে রাখতেই হিমশিম খায়, সেখানে টোপোসারা দিব্যি ডজনখানেক বউ নিয়ে সংসার করছে। আমরা এমন এক বিয়ের সাক্ষী হতে চলেছি যেখানে অ্যালকোহল বা স্থানীয় মদ পানির মতো প্রবাহিত হয়, আর এটাই তাদের ঐতিহ্য। আমাদের গন্তব্য দক্ষিণ সুদানের প্রত্যন্ত অঞ্চলে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সেখানে বর্ষায় প্রচুর বৃষ্টিপাত হয়, রাস্তাঘাট ডুবে থাকে, তাই পর্যটকদের গাড়ি নিয়ে যাওয়া সেখানে অসম্ভব হয়ে পড়ে। তাই বেশিরভাগ পর্যটকই ছোট বিমানের আশ্রয় নেন। কি অপূর্ব দৃশ্য! বিস্তীর্ণ ভূমিতে ছোট ছোট ঘর মিলে একটি ছোট্ট গ্রাম। এই বিমানে মাত্র 10 জন মানুষ এবং সামান্য কিছু ব্যাগ ধরে। কাপোয়েটা শহরটি এতটাই ছোট যে এর বিমানবন্দরের রানওয়েটিও কাঁচা আর নুড়ি পাথর দিয়ে তৈরি। চাবুক-হাতে একজন কর্মী শিশুদের রানওয়েতে ঢুকতে বাধা দিচ্ছে। কোনো শিশু যদি ঢুকে পড়ার চেষ্টা করে, তবে তাদের তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হয়। এখানে নিয়ম শৃঙ্খলা খুব কড়াকড়িভাবে মানা হয়। জায়গাটা ছোট, সুন্দর এবং পরিপাটি, কিন্তু বাস্তবতা হলো এখানে আছে কেবল নুড়ি পাথরের রাস্তা আর হাতে গোনা কয়েকটি ঘরবাড়ি। মহিলারা হাসছে, তারা বিক্রয়ের জন্য তাজা মাংস কাটছে। এই বাজার থেকে আমরা প্রবেশ করতে চলেছি টোপোসা জনগোষ্ঠীর একটি গ্রামে। এই ছোট্ট শিশুটি একটি ইঁদুর ধরেছে। দৃশ্যটি চমকে ওঠার মতো। একটি ছোট মেয়ে ইঁদুর ধরেছে এবং সে এটাই খাবে। এই গরিব এবং প্রত্যন্ত অঞ্চলে এটাই স্বাভাবিক জীবন। দক্ষিণ সুদানে বুশমিট বা বন্যপ্রাণীর মাংস খাওয়া খুবই সাধারণ ব্যাপার, বিশেষ করে বন এবং সাভানার কাছের গ্রামীণ এলাকাগুলোতে। অনেক সম্প্রদায়ের জন্য এই বুশমিটই প্রোটিন এবং পুষ্টির একমাত্র উৎস। কিছু প্রাণীকে সুস্বাদু খাবার হিসেবে গণ্য করা হয় এবং কখনো কখনো এগুলো তাদের আধ্যাত্মিক আচারের সাথেও জড়িত থাকে। তবে এই বুশমিট ইবোলা, লিস্টেরিওসিস বা পরজীবীর মতো মারাত্মক রোগ বহন করতে পারে। অতিরিক্ত শিকারের কারণে কিছু প্রাণী বিলুপ্তির হুমকিতেও পড়তে পারে।
দক্ষিণ সুদানের জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকায় শিকার নিষিদ্ধ, কিন্তু পেটের দায়ে এমন নিষেধাজ্ঞা প্রায়ই উপেক্ষা করা হয়। পাহাড়ের ওপর থেকে নিচে তাকালে দেখা যায় বন, পাম গাছ এবং পাহাড়ের খাঁজে ঘেরা এক অপূর্ব গ্রাম। দক্ষিণ সুদানের এই ভূমি একসময় বন্য প্রাণীতে ভরপুর ছিল। এখন আমরা যে টোপোসা উপজাতির সাথে পরিচিত হব, তারা এমন এক অঞ্চলে বাস করে যেখানে একসময় প্রচুর হাতি ছিল, বিশেষ করে কেনিয়া এবং উগান্ডা সীমান্তের কাছে। এই এলাকাগুলো একসময় শিকার এবং অবৈধ হাতির দাঁতের ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল। হাতি শুধু দাঁতের জন্যই নয়, মাংসের জন্য শিকার করা হতো। হাতের দাঁত মুদ্রার একটি রূপ হয়ে উঠেছিল, যা দিয়ে খাবার, অস্ত্র বা অন্যান্য মূল্যবান জিনিস কেনা বেচা হতো। মাংস এবং দাঁতের জন্য ব্যাপক শিকারের ফলে দক্ষিণ সুদান এবং আশেপাশের অঞ্চলে হাতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। টোপোসা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় এই খড়ের তৈরি কুঁড়ে ঘরগুলো চোখে পড়ে। এগুলো মূলত শস্য বা বাদাম সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। টোপোসা দক্ষিণ সুদানের অন্যতম বড় জাতিগোষ্ঠী। তারা নাইলোটিক জনগণের অন্তর্ভুক্ত এবং টোপোসা ভাষায় কথা বলে। তারা পরিচিত তাদের কঠোর ঐতিহ্য, গবাদি পশুপালন, যোদ্ধা সংস্কৃতি এবং একটি অনন্য জীবনযাত্রার জন্য। পর্যটকদের জন্য উপজাতি এলাকায় নিরাপত্তার জন্য ব্যক্তিগত দেহরক্ষী রাখা হয়, কারণ মদ্যপ অবস্থায় এখানকার মানুষ সহজেই নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে। গবাদি পশু পালনই টোপোসাদের জীবন ধারণের প্রধান উপায়। গরু, ছাগল এবং ভেড়া হলো তাদের সম্পদ। এগুলো সম্মান এবং সামাজিক মর্যাদারও প্রতীক। একজন মানুষের কতগুলো গবাদি পশু আছে তা প্রায় সমাজে তার মর্যাদা ঠিক করে দেয়, এবং এগুলো দিয়েই তারা স্ত্রী বা কনে কিনতে পারে। গবাদি পশু তাদের খাবার, মাংস, দুধ এবং রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রক্ত। এই রক্ত দুধের সাথে মেশানো হয় এবং খরা বা অভাবের সময় খাওয়া হয়। রক্ত সাধারণত প্রাণীটিকে না মেরে খুব সাবধানে শিরা ফুটো করে নেওয়া হয়। ধর্মীয় আচার, বিবাদ মেটানো এবং উপহার হিসাবেও গবাদি পশুর ভূমিকা অপরিসীম। চুল বিনুনি করা বা ব্রেন্ডিং টোপোসা নারী এবং কিছু পুরুষের মধ্যে সাধারণ ব্যাপার। তারা তাদের চুল ছোট, জটিল নকশা বা স্টাইলে বিনুনি করে, যা দেখতে খুব সাজানো গোছানো মনে হয়। এই চুলের স্টাইলগুলো বেশ কারুকাজময় হতে পারে, সাথে গহনা বা আচারিক রং মাখানো থাকে। তারা চুলের যত্নে প্রাকৃতিক সরঞ্জাম ব্যবহার করে, যেমন কাঠ বা হাড়ের তৈরি চিরুনি। চুল মসৃণ করতে এবং স্টাইল করতে তারা প্রায়ই পশুর চর্বি ব্যবহার করে। সত্যি এটি একটি অসাধারণ গ্রাম। এই সুন্দর ঘরগুলো সম্পূর্ণ খড় এবং ডালপালা দিয়ে তৈরি এবং লতা পাতা দিয়ে বাঁধা। এই উপজাতির নারীদের দেখতে খুবই আকর্ষণীয় লাগে, বিশেষ করে তাদের শরীরের বা পায়ের দাগের কারণে। স্কারিফিকেশন বা শরীরের ক্ষত সৃষ্টি করা টোপোসা সংস্কৃতির একটি মূল অংশ। ধারালো যন্ত্রপাতি দিয়ে নকশা করা হয়, তারপর ক্ষতগুলো ফোটানোর জন্য চামড়ায় বিশেষভাবে লতাপাতা বা ভেষজ লাগানো হয়। ক্ষতগুলো সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার চিহ্ন। পুরুষদের জন্য এগুলো প্রায় যোদ্ধাদের সাথে সম্পর্কিত। নারীরা সৌন্দর্যের মাপকাঠি হিসেবে তাদের মুখে, পেটে বা বুকে ক্ষত তৈরি করে। উঁচু হয়ে থাকা ক্ষতগুলোকে আকর্ষণীয় এবং পরিপক্কতার লক্ষণ হিসেবে দেখা হয়। গালে, কপালে বা রগের কাছে ক্ষত প্রায়ই একজন মানুষের গোত্র বা সামাজিক অবস্থার নির্দেশ করে। নারীদের জন্য পেট বা বুকের ক্ষত উর্বরতা এবং নারীত্বের প্রতীক। পুরুষদের জন্য বুকের ক্ষত যুদ্ধের অভিজ্ঞতা বা সাহসের পরিচয় দেয়। বাহু বা পিঠের ক্ষত শক্তি এবং যোদ্ধার মনোভাবের চিহ্ন। এগুলো হলো উপজাতির মিষ্টি কুমড়োর পাত্র। গ্রামটি আয়তনে বেশ বিশাল। এখানে প্রায় 30টি কুঁড়ে ঘর দাঁড়িয়ে আছে। কুঁড়ে ঘরের ভেতরটা একটু দেখা যাক। মহিলাটি একটি পাত্র পরিষ্কার করছেন। খেয়াল করুন তিনি কিসের উপর বসে আছেন। এটি একটি গরুর চামড়া। ঐতিহাসিকভাবে টোপোসারা দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে পরিচিত।
তারা প্রায় প্রতিবেশী উপজাতিদের সাথে চারণভূমি, পানি বা গবাদি পশু নিয়ে লড়াই করে। তাদের যুদ্ধংদেহী মনোভাব এবং আনুগত্যের কারণে তারা বিভিন্ন গৃহযুদ্ধেও জড়িত ছিল। একজন টোপোসা নারীকে কাছ থেকে দেখলে তার শরীরের ক্ষতগুলো স্পষ্ট বোঝা যায়। শুধু এই ক্ষতগুলোর দিকে তাকান, এখানে একটি ষাঁড়ের ছবি আঁকা হয়েছে। অন্য হাতেও একই, খুবই গভীর ক্ষত, ওটাও একটা ষাঁড়ের আকৃতি। টোপোসারা প্রকৃতির শক্তি এবং তাদের পূর্বপুরুষদের পূজা করে। বৃষ্টির দেবতা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এই শুষ্ক অঞ্চলে বৃষ্টি অপরিহার্য। তাদের কাছে মাটি পবিত্র এবং এটি নিজের দেশ ও পূর্বপুরুষদের গুরুত্বের প্রতীক। টোপোসা নারীরা খুব সাজগোজ করতে পছন্দ করে। ঠোঁট এবং কানে দুল, আফ্রিকান গলার মালা এবং স্কার্ফ তাদের সাধারণ বেশভূষা। তারা টক স্বাদ একদমই সহ্য করতে পারে না। উপজাতির পুরুষরা সবসময় বন্দুক বহন করে। এর প্রধান কারণ হলো ঘন ঘন ডাকাতির হাত থেকে তাদের মূল্যবান গবাদি পশু রক্ষা করা। আজ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান আছে এবং মহিলারা তার জন্য তৈরি হচ্ছে। তারা তাদের সবচেয়ে সেরা এবং জমকালো পোশাক পরছে। কনের পণ বা ব্রাইড প্রাইজ টোপোসা বিয়েতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বরকে কনের পরিবারের জন্য নির্দিষ্ট সংখ্যক গরু দিতে হয়। বিয়ে প্রায় পরিবারগুলোর মধ্যে ঠিক করা হয়, বিশেষ করে বাবা মায়ের সিদ্ধান্তে। বাবা মা বেশিরভাগ সিদ্ধান্ত নেন, কিন্তু বিয়ের আগে বড় কনের দেখা করার সুযোগ থাকে। এখানে আবেগীয় বন্ধন বা ভালোবাসার চেয়ে সামাজিক ও অর্থনৈতিক দিকটা বেশি গুরুত্ব পায়। একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে যদি তার যথেষ্ট গরু দেওয়ার সামর্থ্য থাকে। বহু বিবাহকে প্রায় শক্তির চিহ্ন হিসেবে দেখা হয় এবং এটি প্রমাণ করে যে সে একাধিক পরিবার চালাতে সক্ষম। এখানে বিয়ে মানেই একটি বড় এবং কোলাহলপূর্ণ উৎসব, যেখানে আত্মীয়, বন্ধু এবং পুরো সম্প্রদায় অংশ নেয়। চারিদিকে নাচ, গান আর ড্রামের বাদ্য বাজছে। ঐতিহ্যবাহী এই উপাদানগুলো বাতাসকে আনন্দ এবং ঐক্যে ভরিয়ে তুলেছে। বিয়ের সময় কনের উর্বরতার জন্য বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই বিয়েতে যোগ দিয়েছে। এখানে পুরুষদের চেয়ে নারীর সংখ্যা প্রায় 5 গুণ বেশি। মাথায় ওগুলো কিসের পাত্র হতে পারে? তারা কি পানি নাকি অন্য কিছু নিয়ে আসছে? এগুলো আসলে অ্যালকোহল। তারা এটা বরের কাছে এবং বাগদান অনুষ্ঠানের জন্য নিয়ে যাচ্ছে। এটি তাদের তৈরি স্থানীয় বিয়ার। উপজাতীয় পুরুষরা আসল পশুর চামড়া পরে আছে, সাথে আছে উট পাখির পালক। তারা বিয়েতে অস্ত্র নিয়ে এসেছে। বর্ষা, তীরধনুক, কাস্তে এবং বিভিন্ন ধরনের চাবুক দেখা যাচ্ছে। চশমা পরা এবং চিতাবাঘের চামড়া গায়ে দেওয়া এই লোকটাই হলো বর। বোঝাই যাচ্ছে তার নতুন স্ত্রী কেনার মতো যথেষ্ট গরু আছে। টোপোসারা এমন এক অঞ্চলে বাস করে যেখানে এক ধরনের বন্য গাছপালা বা ঘাস পাওয়া যায়, যার সাইকো অ্যাক্টিভ বা নেশা তৈরি করার প্রভাব আছে। এগুলো ঔষধ এবং আচার উভয় কাজেই ব্যবহৃত হয়। আজ আপনারা সত্যি একটি অসাধারণ বিয়ের সাক্ষী হচ্ছেন। নাচ এবং সম্প্রদায়ের এক ঘূর্ণিঝড়। এটা বিস্ময়কর যে এখানকার মানুষ কিভাবে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে বাস করে। ইউরোপ বা আধুনিক বিশ্বের মতো নিজেদের ঘরে বন্দী থাকে না। আধুনিক সমাজে আমরা মূলত কাজ করি আর ঘুমাই, আর এখানে আছে কাজ, একে অপরের সাথে যোগাযোগ এবং উৎসব। তো আপনার কাছে কোন জীবনটি বেশি ভালো মনে হয়? মতামত কমেন্টে জানাতে পারেন। আজকের পর্ব এখানে শেষ হচ্ছে। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অ্যাডভেঞ্চার বা কোনো উপজাতীয় গ্রামে। ভালো থাকবেন সবাই।